মাননীয় প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হচ্ছে, দেশের কোটি কোটি মানুষের যে ঘরমুখী মানুষের যে ঈদ যাত্রা সেটিকে নির্বিঘ্ন করার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করে গেলেন বা করে যাচ্ছেন। আপনার এলাকা ঢাকার ৯ আসনের যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে কিভাবে সময় দিচ্ছেন এই ঈদে? ঈদ না, আসলে প্রতিদিনই আমি চেষ্টা করি একবার অফিসে আসার আগে চেষ্টা করি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করতে। রাতে যখন আবার বাসায় যাই রাত্রে 10টার পরে চেষ্টা করি আবার 1 ঘন্টা 2 এলাকার মানুষকে সময় দিতে। ঈদের দিন আসলে নামাজ পড়ার পরে অন্যান্য অনুষ্ঠান শেষ করে দেখা যায় যে 11টা থেকে বিকাল পর্যন্ত অন্তত আবার মানুষের সাথে থাকার চেষ্টা করি, এলাকার লোকজনের সাথে। আর আমি তো আসলে ওই এলাকারই সন্তান, ওই এলাকায় বেড়ে উঠেছি, ওই এলাকায় বসবাস করি। সুতরাং এলাকার মানুষ আমাকে একটি নির্দিষ্টটা পায় না, বরং সবসময় পায়। কারণ আমি যে বাসায় বেড়ে উঠেছি, যেই বাসায় জন্মেছি, যেখান থেকে আমার রাজনীতি শুরু এবং এখনও আছি, সেই বাসাতে যেহেতু সবাই চিনে জানে, সুতরাং তাদের মধ্যেই আমার বেঁচে থাকা, তাদের মাঝেই তো আমি থাকি, এখনো সেখানেই থাকি। অথবা আমি যখনই এলাকায় যাওয়া আসা করি দেখা যায় আমাদের এলাকার রাস্তাঘাট খুব খারাপ। আমাদের এলাকার আসলে সিটি কর্পোরেশনের প্রশাসককে কয়েকবার নিয়ে গেছি, উনিও চেষ্টা করছেন। আমাদের রাস্তাঘাটগুলি যতক্ষণ পর্যন্ত আমরা ভালো না করতে, সংস্কার করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার এলাকার মানুষের দুঃখ কষ্টগুলি থেকে আমি বের করে আনতে পারছি না তাদের দুঃখ। রাস্তা একটা বড় সমস্যা আমার এখানে। তো এলাকার মানুষ এই যে ভাঙাচোরা রাস্তার মধ্যেই চেষ্টা করে চলছি, সবাইকে সাথে যোগাযোগ করছি। রাস্তাঘাটগুলি সংস্কার হলে আমার মনে হয় এলাকার মানুষ ভালো একটা ঈদ করতে পারবে। তবে এই ঈদের আগে তো এলাকার মানুষেরও কিন্তু আপনার প্রতি প্রত্যাশা অনেক। আপনি যেহেতু সড়ক মহাসড়ক বিভাগের দায়িত্বে রয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে, মানে দুঃখটা এই জায়গায় যে আমি আমার এলাকায় কোনো সড়ক, যে মহাসড়ক বা সড়ক বলতে যা বোঝায় সেগুলি আমার মন্ত্রণালয়ে কোনো রাস্তা এখানে পড়ে নাই। সেগুলি হচ্ছে সকল কিছুই সিটি কর্পোরেশনের আওতাধীন। হ্যাঁ, আমি সারা বাংলাদেশের জন্য কাজ করতে পারবো, আমার এলাকার উন্নয়নে যে কাজ করাটা সীমাবদ্ধতা রয়েছে, কারণ এগুলি সিটি কর্পোরেশনের আওতাধীন। অন্য জায়গায় চেষ্টা করছি। তবে যে ইতিমধ্যে যেমন আমরা মুগদা হাসপাতাল 500 শয্যা থেকে 1000 শয্যা উন্নীত করতে পেরেছি। আমরা আমাদের এলাকায় যেমন জিরানি মান্ডা খাল রয়েছে, সেগুলি উদ্ধারের জন্য আমরা কাজ করছি এবং দুই পাশে ওয়াকওয়ে তৈরি করার জন্য। আমাদের এলাকায় যে সকল খালি জায়গা সেগুলি পাক করার জন্য আমরা কাজ করছি ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে। সিটি কর্পোরেশন যে রাস্তাঘাটগুলি সংস্কারের জন্য আমরা চেষ্টা করছি। আমাদের অনেক জায়গায় কমিটি সেন্টারগুলি খিলগাঁতে দেখবেন জোরপোখরিয়াতে কমিটি সেন্টার অনেক বছর যে সেগুলিকে উন্নয়নে কাজ করছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য কাজ করছি। আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা যাক চেষ্টার ফল কী হয়। এখন আমরা যদি ধরে নিই যে আপনি একজন সফল রাজনীতিবিদ, মন্ত্রী হয়েছেন, আপনার এই সফলতার রহস্য কি আসলে? তো আমি সবসময় আলহামদুলিল্লাহ শুকরিয়াদের মধ্যেই থাকি। আর যেহেতু জনগণের ভোটেই আমরা নির্বাচিত হয়েছি, সুতরাং আমি যে বিশ্বাস করে, আমার দলও বিশ্বাস করে যে জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক, আমরা হচ্ছে তাদের সেবক। এবং জনগণের ভোটে নির্বাচিত হয়েছি মানে জবাবদিহিতার মধ্যে এসেছি জনগণের কাছে। এখন এটা আমাদের রাজনীতি আমি ক্ষমতা মনে করি না, রাজনীতিকে আমি দায়িত্ব মনে করি, এবং জনগণের কাছে আমাদের এক জবাবদিহিতা তৈরি হয়েছে। এখন আমাদের দেশের সমস্যা হচ্ছে যে আমাদের আসলে সীমাবদ্ধতা রয়েছে। আজকে আমাদের এই বাংলাদেশের মানুষকে যে সেবাটা দেওয়া প্রয়োজন ঈদ বা বিভিন্ন সময়, সেই জায়গায় আমাদের সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। যেমন যেই পরিমাণ লোকোমোটিভ অথবা ক্যারেজ দরকার, ট্রেনে যেই পরিমাণ মানুষকে সার্ভিস দেওয়ার জন্য ইঞ্জিন অথবা কোচ দরকার, আমরা সেটা দিতে পারছি না, কারণ আমাদের সেই ধরনের ক্যাপাসিটি নাই। কারণ বিগত দিনে সেইগুলি অনেক ক্ষেত্রেই দেখা গেছে আমরা প্রচুর রেল ট্রেক করা হয়েছে, কিন্তু সেই হিসাবে আমাদের লোকোমোটিভ অথবা ক্যারেজে বৃদ্ধি করা হয়নি। যে ইচ্ছাটুকু আছে, যে দায়বদ্ধতা কাজ করে মনের ভিতরে, কিন্তু সেই হিসাবে সেবাটা দিতে পারছি না। আপনার সফলতার রহস্যটা কি আসলে? এই যে আপনি সফলতার চূড়ায়, মানে আমি আসলে নিজেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে ভাবতে ভালোবাসি, এবং দল আমাকে বিভিন্ন সময় বিভিন্ন পদ দিয়েছে। আমি একেবারে বাসমাদারটেক যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের একসময় ছাত্রদলের সভাপতি ছিলাম। সবুজবাগ, খিলগাঁও, মুগদা, রামপুরা থানা নিয়ে যে থানা, সেই থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, প্রেসিডেন্ট, সভাপতি ছিলাম। মহানগর ছাত্রদলের আহ্বায়ক, সভাপতি, সেক্রেটারি ছিলাম। সেন্ট্রাল ছাত্রদলের বিভিন্ন পদে ছিলাম। দীর্ঘ এই রাজনৈতিক প্রেক্ষাপটে সব জায়গায় একটা রাজনৈতিক নেতাকর্মীদের সে সুসম্পর্ক ছিল। সবুজবাগ, খিলগাঁও, মুগদা এলাকায় যেহেতু আমি সবার সাথে চলাফেরা করতাম, আমি খুব সাধারণ জীবনযাপন করি, সাধারণভাবেই সবার সাথে খুব সহজেই সবার সাথে মিশে যেতে পারি। আমি আসলে রাজনীতি বা নির্বাচনে আমি ক্যান্ডিডেট ছিলাম না। মাননীয় প্রতিমন্ত্রী, যেহেতু আপনি নিজে এখনো সরকারি বাসায় থাকেন না, আপনি আপনার এলাকায় থাকতে পছন্দ করেন, সেখানে যাতায়াত করেন, আগে যেভাবে এলাকার মানুষের সঙ্গে চা খাওয়া, এখন কি সময় পান কিনা বা সময় দিতে পারেন কিনা? হ্যাঁ, এখনও আমি যখন কোথাও যাই
এলাকার মানুষ এখনো আমার আগে যেভাবে এসে কোলাগুলি করতো, হাত মিলাইতো, ডাক দিয়ে বসাইতো, এখন মানুষ একইভাবে আমার করে। মানুষ আমাকে এখন হাবিব হিসেবেই পছন্দ করে, মানে সংসদ সদস্য অথবা প্রতিমন্ত্রী এই জায়গাটা মানুষের কাছে আমি এখনো ওইভাবে পৌঁছি না, কারণ আমার কোনো পরিবর্তন তারা এখনো লক্ষ্য করেনি। সুতরাং আগে যেটা অনেকে মনে করতো যে সংসদ সদস্য বা মন্ত্রী মানে অনেক দূরের কেউ, আর এখন তারা মনে করে যে সংসদ সদস্য বা মন্ত্রী এত কাছে পাওয়া যায়, বিশাল কিছু মনে হয়। না না, বিশাল কিছু না। তারা এখন বলে যে এটা যে এত সহজলভ্য জিনিস, বা মানে এখন অনেক ক্ষেত্রে তারা বলবে ভাই যে তুমি সব অনুষ্ঠানে এত আইসো না, মানে আমি বললেই আমি যাই, মানে আপনি প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করি। আমাকে যে দাওয়াত দেয় সব দাওয়াতে যাই, অনুষ্ঠানে যাই, এই সেই করি, মানে চেষ্টা করি সব কিছুতে অ্যাটেন্ড করার জন্য, সব কিছুতে মানে আগের মতোই পাচ্ছে তারা। সুতরাং তারা আমাকে এখনো তাদের ওই জায়গাটাই মধ্যে রেখে দিয়েছে, আমিও নিজেকে ওই জায়গাটা রাখার চেষ্টা করছি। আপনার পরিবারের কি বাবা বা কেউ কি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল? না, আমার বাবা ফার্মাসিস্ট ছিলেন। আমরা 3 ভাই 2 বোন, 5 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট। আমার বড় ভাই ইঞ্জিনিয়ার ছিলেন, হ্যাঁ, এখন রিটায়ারমেন্টে চলে গেছেন। আমার মেজো ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে সেও ব্যাংকার ছিলেন। আমার ভাবি ডাক্তার ছিলেন। আমার বোন জামাই একটা আর্মিতে ছিলেন, সেও পরবর্তীতে একটা মাল্টিনেশনাল কোম্পানির এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন। বোনরা হাউস ওয়াইফ ছিলেন।